আর করার, রেডি হয়ে গেলাম ভার্সিটি যাওয়ার জন্য। ও সরি, ভুল বলছি, ভার্সিটি না, বোনের সাথে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। আজকে আমরা যাচ্ছি মিরপুর পুরান ঢাকার দিকে, একটা বাগান বাড়ি আছে, ওইখানে যাব দেখা করতে। আমরা অনেক সকালে বের হয়েছি যেহেতু, এখন একটা রেস্টুরেন্টে বসে আছি দুজনে। কিছুক্ষণের মধ্যে আবির চলে আসলো। আবির ভাইয়া আর আপু তো ভালোই গল্প করতেছে। মাঝখান থেকে আমি কাবাব মেয়ে হাড্ডি হয়ে বসে আছি। কিছু বলতেও পারছি না, কিছু খাইতেও পারছি না, কিছু করতেও পারছি না। আফরোজা, তুমি চুপচাপ বসে আছো কেন? কিছু বলছো না যে? না মানে ভাইয়া, আমার কিছু বলার নাই, আপনার ওই দিকটায় ঘুরে আসুন, ভালো লাগবে। আমার কথা শুনে মনে মনে হয়তো আবির ভাইয়া অনেক খুশি হয়েছে, আপুর সাথে একা ঘুরতে পারবে। আমাকে দেখেছো, তেমন কিছু বলছে না, তারা দুজন দুজনকে। তাহলে তুই এখানে বসে থাক, আমরা একটু ঘুরে আসি। তোমার কাছে তো ফোন আছে, খুঁজে পাই না, প্রয়োজন হলে ফোন দিও। ঠিক আছে ভাইয়া, আপনারা যান, আমার কাছে ফোন আছে, সমস্যা নাই। ভাইয়া আপু চলে গেল, আমি একা একা বসে আছি, ভার্সিটির ড্রেস পরা বসে আছি, এই জন্য বেশি টেনশন হচ্ছে, কেউ দেখলে সমস্যায় পড়ে যাব। হঠাৎ বাদিকে ঘুরে আমি তো আকাশ থেকে পড়ার মতো অবস্থা হয়ে গেছি, কারণ আকাশ স্যার আর কিছু লোক একসাথে কথা বলছে। ও আল্লাহ, এখনই এখান থেকে ভাগতে হবে, দেখলে আমার কপালে শনি সব একসাথে লাগবে। কোনো মতে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আপুর আর ভাইয়াকে বললাম আমি বাসায় চলে যাচ্ছি। রাস্তার সাইডে দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি পাচ্ছি না, একটা বাস পাইলাম, তাড়াতাড়ি উঠে বসলাম জানালার সাইডের সিটে। আজকে মিরপুর 10-এ একটা নতুন মিটিং ছিল ভার্সিটি সম্পর্কে। এখানে সেটিং করা শেষ করে রাস্তায় দাঁড়িয়ে আছে। গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, বাসার জন্য অপেক্ষা করছে। সামনে থেকে বাস আসছে, আমি বাসে উঠে বসলাম। বসে বসে ভাবছি, আজকে আর ভার্সিটি যাওয়া হয়নি। সে বাবুর আম্মুর কোনো লেটার পাবো না কালকে ছাড়া। সামনের দিকে তাকিয়ে দেখি আমার সামনের সিটে স্যার বসে আছে। ই আল্লাহ, এই ব্যাটা আবার আমাদের মতো বাসে উঠে নিজের গাড়ি থাকতে। আগে জানলে তো বাসে উঠতামই না, এখন কি করে নামবো? কিছুক্ষণ চলতেই বাস কন্ডাক্টর গাড়ি থামালো। আমি এই সুযোগে তাড়াতাড়ি নামলাম, অন্য গাড়ি ধরে বাসায় যেতে হবে, আর থাকা যাবে না, দেখলে বাস খাইতে হবে। হঠাৎ মনে হলো আমাদের ভার্সিটির ড্রেস পরা কোনো মেয়ে আমার সামনে থেকে চলে গেল। তাই আমিও তাড়াতাড়ি বাস থেকে নামলাম, দেখার জন্য যে আসলে আমি ঠিক দেখেছি কিনা ভুল দেখেছি। বাস থেকে নামলাম, না, সত্যি আমাদের ভার্সিটিতে ড্রেস পরা কোনো মেয়ে। পেছন থেকে বললাম, তুমি যেই হও না কেন দাঁড়াও, নাহলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে। হঠাৎ আকাশ স্যারের গলা শুনে আমার সারা শরীর ভয়ে কাঁপতে শুরু করলো। এখন আমি কি করব বুঝতে পারছি না। মেয়েটার সামনে গিয়ে দেখি এটা আফরোজা। আমি বললাম, আজকাল দেখি তুমি আমাদের ভার্সিটির ড্রেস পরে অন্যান্য জায়গায় যাচ্ছ, এটা কি তোমার ফ্যামিলির সবাই জানে? না, না স্যার। বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছো, ভালো কথা, কিন্তু অন্য দেশেও আসতে পারতে। আমাদের ভার্সিটির ড্রেস পরে আসার কোনো অধিকার তোমার নাই। তোমার বাবা মার সাথে কথা বলতে হবে এ বিষয় নিয়ে, অনেক খারাপ হয়ে গেছে। প্রথমত নিজের বড় বোনের প্রেমে সাহায্য করো, দ্বিতীয়ত নিজের বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েও ভার্সিটির ড্রেস পরে আসো। ভার্সিটিতে না যেয়ে মিরপুর 10-এ চলে আসো, তারপর পার্কে, তাই তো? স্যার আগে আমার কথাটা শুনুন, তারপরে যা বলার বলুন। কি কথা বলো। স্যার আমার কোনো বয়ফ্রেন্ড নাই, আর আমি কারোর সাথে দেখা করতেও আসি নাই। তাহলে এখানে কি করতে আসছো? স্যার আপনার ছোট ভাই আর আমার আপু প্রেম করে, এই কথা তো জানেন। হুম, জানি তো, কি হয়েছে? আজকে আমি, ভাইয়া আর আপুর একসাথে দেখা করার কথা ছিল, এই জায়গায় আমাকে জোর করে এখানে নেওয়া হয়েছে। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আমার ফোনে অনেকগুলো পিক আছে, দেখতে পারেন, তবে দুজনে একসাথে তুলছি আমি। কোথায়, ফোন দাও দেখি। ফোনে ভাইয়ার আর আপুর ছবিগুলো একসাথে দেখালাম স্যারকে। মনে মনে বলি, ভাই আমার, তুমি তলে তলে মাছ খাবে। আজকে বাড়িতে যেয়ে নি, তোমার কপালে শনি আছে। আমাকে বাস করার চিন্তা করছো তাই না? তাই তো তোমাকে আগে বাস খাবো আমি। স্যার এত কি ভাবছেন? বাড়িতে যাবেন না নাকি এখানেই দাঁড়িয়ে থাকবেন? হ্যাঁ, বাড়িতে যাব।
তার আগে একটা কাজ করে দাও, না হলে তোমার কথা বাড়িতে আমি সবাইকে বলে দেবো। কি 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 কাজ? ভয়ে ভয়ে কথাটা জিজ্ঞেস করলাম। তোমার বোন আর আমার ভাই যে একসাথে ঘুরছে, তাদের তো অনেকগুলো পিক তুলছে, তোমার ফোনে আছে সবকটা পিক, আমার ফোনে সেন্ড করো। স্যারের কথা মতো সব কয়টা পিক সেন্ড করে দিলাম। আল্লাহ আল্লাহ জানে এই বেটা কি করবে। যা ইচ্ছা তাই করুক, আমি না ফাঁসলেই হলো। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমি আর আফরোজা একসাথে বাড়ি ফিরছি। প্রায় 1 ঘন্টা জার্নি করার পর আফরোজা তার নিজের বাড়ি আর আমি আমার বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে প্রথমে আমার কাছে গেলাম, যে বললাম, আম্মু আবির কোথায়? কোথায় আর থাকবে, রাজনীতি নিয়ে তো ব্যস্ত আছে হয়তোবা। ছিল রাজনীতি না, প্রেম কাহিনী নিয়ে ব্যস্ত আছে। বর্তমানে আমি আর আম্মু কথা বলছি, এর মাঝে আম্মু, বড় আব্বু, দাদু, দাদা সবাই চলে আসছে। কি হয়েছে আকাশ, এভাবে চিৎকার করছিস কেন? তোমার ছেলে যে আজকাল প্রেম করে বেড়াচ্ছে, তোমরা কি সে খবর রাখো? প্রেম করলে কি হয়েছে? প্রেম তো করতেই পারে, ছেলের বয়স হয়েছে তাই প্রেম করে। তুই তো প্রেম করিস না, তোর বিয়ের বয়স হয়ে গেছে। কবে থেকে বলছি বিয়ে করতে, বিয়ে করার নামগন্ধ নাই, প্রেম করতেছে। বাবা হয়ে ছেলেকে এগিয়ে দিচ্ছ প্রেম করার জন্য? আকাশ দাদু ভাই প্রেম করলে কি হয়েছে? তোমার কাছে প্রমাণ কি যে আবির প্রেম করতেছে? আমার ফোন থেকে ছবিগুলো বের করে প্রত্যেকটা ছবি সবাইকে দেখালাম। আমার ছোট দাদুভাই দেখি অনেক দূরে গেছে। বাহ, মাইয়াটা কিন্তু দেখতে হ্যাব্বি সুন্দর। আমার দাদুভাইয়ের সাথে মানিয়েছে ভালো। তা ঠিকই বলছো তুমি, আগে এটার ব্যবস্থা করো, তারপর যা করার করো, নাহলে কোনোদিন নাম খারাপ হয়ে যাবে। মনে মনে ভাবছি ড্রয়িং রুমে এত মানুষ একসাথে কি করছে, তাও আবার ভাইয়াও আছে যে। মানুষ থাকে না কি হয়েছে, এখানে সবাই আমাকে ছেড়ে আড্ডায় জমে উঠেছে। আবিরের কাছে যে কান ধরে বললাম, ছেলে আমার অনেক বড় হয়ে গেছে এখন। আম্মু লাগছে, ছাড়ো আগে, তারপর বলো কি হয়েছে, কি করছি আমি। কি করিস নাই তাই বল। আমি কি সবগুলো ছবির সামনে ধরে কথাগুলো বললাম। আমার আর আফরিনের অনেক ঘনিষ্ঠতম মুহূর্তের ছবিগুলো ভাইয়ের কাছে আসলো কি করে? ও আল্লাহ, তার মানে সবাই জেনে গেছে। এখন আমি কি করি, কিভাবে ভেজাল সামলাবো? ও আল্লাহ, মাটি ফাঁক করো, আমি মাটিতে ঢুকে যাই। আবির, তোর কি মেয়েটা কি সত্যিই পছন্দ? জি আব্বু, আমার ওকে অনেক পছন্দ, আমি মেয়েটাকে ভালোবাসি। তাহলে আর কি, বিয়ের কাজকর্ম শুরু করে দাও। আগে বড় দাদু ভাইয়ের বিয়ে হবে, তারপর ছোট দাদু ভাইয়ের বিয়ে হবে। বাড়িতে বড় ছেলে থাকতে ছোট ছেলের বিয়ে বিষয়টা ভালো লাগে না। ভাইয়ের কানে কিছু যে বললাম, আমাকে কেস খাওয়াতে চাইছিলে না, এবার দেখো আমি কি করি। আব্বু আব্বু, তোমরা হয়তো জানো না, আমার ভাই আর বাবুর আব্বু আছে একটা, যার সাথে ভাইয়া আমার লুকিয়ে লুকিয়ে প্রেম করে। অবাক হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে, কারণ আকাশের দ্বারা কোন জীবনে প্রেম হবে এটা ভাবার বিষয় না। রাগ ছাড়া তো কিছুই দেখা যায় না। ছেলের মাঝে আকাশের কাছে গিয়ে বললাম, এটা কি সত্যিই নাকি মিথ্যা? না মা, মানে আসলে আব্বু হয়েছে কি, আমার বড় ছেলে প্রেম করতে পারে, এটা নিয়ে তো মজা করার কিছু নেই। আকাশের মাথায় হাত রেখে বললাম, যা করছো ভালো করছো। তোমার বিয়ের বয়স হয়েছে, আবার 2 ভাইয়ের একসাথে বিয়ে দিব আমরা। বিয়ে দিবে না ভালো কথা বৌমা, কিন্তু কোন বাড়ির মেয়ে তা খোঁজ খবর নেবা না? দুটি বাড়ির মেয়ে দাদু আমি পছন্দ করি বাড়ির বড় মেয়েকে, আর যার নাম আফরিন। আমার বড় ভাই পছন্দ করে বাড়ির ছোট মেয়েকে, যার নাম আফরোজা। বাহ, ভালোই তো, ওরা তোমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু। একেবারে 2টা মেয়ে ভালোই হবে। সব আকাশের আব্বুকে বললাম, কালকে তোমরা মেয়ে দেখতে যাবে, সোজা বিয়ের প্রস্তাব দিয়ে আসবে, সঙ্গে কোনো কথা নেই, যে যার মতো রুমে চলে যাও। আমি আবির শুধু দাঁড়িয়ে আছে। হঠাৎ এই আবির আমার কানে কাছে এসে বলে, ভাইয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার বিয়েটা ফিক্স করে দেওয়ার জন্য। আচ্ছা ভাইয়া, আমি যখন ফিক্সড করে দিয়েছো তখন আরেকটা উপকার করো। আবার তুই কি চাস? আমার বিয়ের গিফটটা হিসেবে আমাকে তুমি হানিমুন যাওয়ার ব্যবস্থা করে দাও প্যারিসের। তোর বিয়েতে গিফট হিসেবে আমি তোকে একটা খাট গিফট করব। আমার খাট গিফট লাগবে না, আমার তো বউকে নিয়ে হানিমুনে প্যারিস যাওয়ার জন্য খরচা সব তুমি দিবা ভাইয়া। তুই তো ফকির কেন? বিয়ে করছিস তুই, সব করছিস তুই, মাঝখান থেকে টাকা আমার কাছ থেকে চাইছিস।
তুমি না আমার বড় ভাইয়া, তাই তোমার কাছে তো চাইবো যা লাগছে তাই, তার জন্য ফকির হতে হবে কেন? এবার যে ঘুমিয়ে পড়, কালকে ওই বাড়িতে যেতে হবে তোর বিয়ের প্রস্তাব নিয়ে, তাই যেই সুন্দরভাবে ঘুমিয়ে পড়। ভাইয়া তুমি ভুল বলছো, আমার না আমাদের দুজনকে বিয়ের প্রস্তাব নিয়ে যাবা। এখন যে ঘুমিয়ে পড়ো, আর আমাকে ঘুমোতে দাও। আমাকে নিজের রুমের ছেলে মেয়ে ঘুমিয়ে পড়লাম। মর্নিং। ফজরের আজান শুনে ঘুম ভেঙে গেল। উঠে নামাজ পড়ে নাস্তা বানাতে শুরু করলাম। আম্মুর সাথে আজকে আবার আপুকে দেখতে আসবে, তার জন্য বাড়িতে সবাই কাজের মধ্যে ব্যস্ত। কেউ কেউ বাড়িঘর সাথে আছে, আবার কেউ কেউ নাস্তা পানি কী দিবে সেইটা নিয়ে ব্যস্ত আছে। আবার কেউ কেউ আত্মীয় স্বজনে বলে অনেক আনন্দে আছে। খানবাড়ি চৌধুরী বাড়ি আমি ছোটবেলা থেকেই দেখছি, ওরা খুব ভালো বন্ধু। মানে আমরা নিজের একটার পর একটা কাজ করে যাচ্ছি, আর আমার বড় বোন নিয়ে চিন্তায় বসে আছে। তা যেন কোনো কাজ নাই, সব কাজ একা। আমার দেখতে দেখতে বাড়ির আশেপাশে আত্মীয়রা চলে এসেছে, যেন আজকে বিয়ে এখানে। কি আর করব, আমাদের ফ্যামিলিতে যৌথ পরিবার তো অনেক বড়। আমি শরবত বানিয়ে নিয়েছি অলরেডি। বাইরে মেহমান সবাই চলে এসেছে, ড্রয়িং রুমে বসে গল্প করছে, আমি কাজ করতেছি। এর মধ্যে আম্মু বলল, আফরোজা, এই শরবতগুলো আর এই নাস্তাগুলো দিয়ে আসো। যাও, তোমার বোন ওইদিকে রেডি হচ্ছে। আম্মুর কথা মতো শরবত নিয়ে গেলাম, সবাইকে সালাম দিয়ে শরবত দিলাম। আশ্চর্যের বিষয়, সবাই আছে কিন্তু আকাশ স্যার এখনও নাই এখানে। এই লোকটা কি এনজয় বলতে কিছু নাই লাইফে? সবসময় কি রাখবি আপনি থাকে? কোনো কাজ কোনো কি পাওয়া যাবে না নাকি? আফরোজার সবাইকে শরবত দিল, কিছু একটা আজ ভাবছে, তাই আমি আফরোজার কানে কাছে বললাম, কাকে খুঁজছো? আমার ভাইয়াকে? হঠাৎ করে আবির ভাইয়ের কথা শুনে লজ্জায় মুখ লাল হয়ে গেল। দুই বোনই দেখতে পরের মতো সুন্দর। এই দুটা পরই আমার বাড়িতে বউ হলে তাহলে ভালো হইতো। আমার সবাইকে নাস্তা শরবত দিতে দিতে আব্বু চলে আসলো, তাদের সাথে গল্প গুজব করতেছে। সবাইকে সালাম দিয়ে বললাম, কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনাদের সাথে দেখা হলো। যাই হোক, আজকের দিনটা কিন্তু অনেক সুন্দর। এখনও সুন্দর হয় নাই, নিজের বন্ধুকে জড়িয়ে না ধরলে সুন্দর হয় নাকি? তা ঠিক বলেছিস। আয় গলায় আয়, কয়েকদিন পর জড়িয়ে ধরলাম। সবাইকে নাস্তা দেওয়ার পর আমি হঠাৎ পেছনে করে শরবতের ট্রে নিয়ে তখনই কারোর সাথে ধাক্কা লেগে সব শরবত কারো শরীরে পড়ে যায়। বুঝতেই পারছেন আমি কার কথা বলছি, মানে আকাশ স্যারের শরীরে। আমার তো ভয়ে অবস্থা খারাপ। হঠাৎ করে যে এমন কিছু হবে বুঝতেই পারলাম না। পার্সের শিক্ষা দিতে না পার্সে কিছু বলতে, কারণ অনেক আত্মীয় স্বজন একটু রুড বিহেভ করলে বিষয়টা ভালো দেখাতো না। তাই চোখ বড় বড় করে আফরোজার দিকে তাকিয়ে আছে। আফরোজা, তোমার আকাশ স্যারকে তাড়াতাড়ি ওয়াশরুমে নিয়ে যাও। আর আকাশ, তুমি আফরোজার পিছনে পিছনে যাও বাবা, রাগ করো না, এটা একটা অ্যাক্সিডেন্ট। রাগ করার কিছু হয়নি, জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। সরি স্যার, আপনি আমার পেছনে পেছনে আসুন। আমি আফরোজের পিছিয়ে পিছিয়ে একটা রুমে গেলাম। এটা হয়তো গেস্ট রুম। আফরোজা কিছু কাপড় বের করে দিল আমাকে আর বলল, স্যার আপনার তো ড্রেসটা নষ্ট হয়ে গেছে, আপনি পাঞ্জাবিটা পরে নেন তাহলে ভালো হবে। আর ওই যে ওয়াশরুম, যে ফ্রেশ হয়ে নিন, আমি এখানে দাঁড়িয়ে আছি। কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি এখনও দাঁড়িয়ে আছে। স্যারকে ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে দেখে তাকিয়ে আমি তো অবাক হয়ে গেছি। গোল্ডেন কালারের পাঞ্জাবি পরা, চুলগুলো দিয়ে পানি পড়ছে, ফর্সা শরীরে এই গোল্ডেন কালারের পাঞ্জাবি কেন মাছ মানিয়েছে অনেক বেশি। একটু একটু পানির বিন্দু স্যারের মুখে আছে, যার জন্য আরও সুন্দর লাগছে। আফরোজার দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে হা করে তাকিয়ে আছে। তাই আমি বললাম, আমি জানি আমি সুন্দর, তাই বলে আমাকে আমার দিকে এভাবে তাকিয়ে থাকতে হবে না। তাড়াতাড়ি বাইরে চলো, সবাই অপেক্ষা করছে। কথাটা বলি যখন আফরোজাকে পাশ কাটিয়ে যেতে যাব, তখনই পায়ে কিছু একটা বেঁধে আফরোজের উপরে, মানে খাটের উপরে দুজন পড়ে গেলাম। আফরোজা আমার নিচে, আমি আফরোজের উপরে, দুজন খাটের উপরে পড়ে আছে। হঠাৎ করে যে আমরা এভাবে পড়ে যাব বুঝতে পারিনি কেউ। আমার একটা হাত স্যারের কাঁধে, স্যার তো মনে হয় আমার উপরে
জড়িয়ে ধরেছে। দুজনে দুজনের চোখের দিকে তাকিয়ে আছি। কেউ কোনো কথা বলছে না, শুধু তাকিয়ে আছে। অপরূপ দৃষ্টি থেকে মনে হচ্ছে চোখে চোখে যেন হাজারো কথা হয়ে যাচ্ছে। আমি তাকিয়ে আছি, এমন সময় মনে হয় কেউ পিছন থেকে বলল, আমাকে আর আরফিনকে পাঠানো হয়েছে। আমরা দুজন তো ভালোভাবে কথা বলিনি। হঠাৎ রুমের দিকে চোখ যেতে আমার তো চোখ আকাশে ওঠার অবস্থা। আমার চোখে আফরোজা নিচে, ভাইয়া উপরে, দুজনই খাটের উপরে পড়ে আছে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। আমি নিজেও রুমের দিকে তাকিয়ে হা হয়ে গেছি। আমাকে চুপ থাকতে দেখে আবির বলে উঠল, শোনো আরফিন, কেউ মনে হয় ভুলে গেছে বিয়েটা আমাদের ঠিক করা হয়েছে, আর অন্যরা রোমান্স করছে। দেখো কি সুন্দরভাবে। তুমি কি একটু রোমান্টিক হতে পারো না? এভাবে আমাকে তো একটু আদর করতে পারো নাকি? যা দুষ্টু কোথাকার এখান থেকে। তাড়াতাড়ি ছোট ভাইয়ের গলা শুনে লাফ দিয়ে উঠে পড়লাম। আফরোজা উঠে বসলো। আবির আবার উঠে পড়ল। ভাইয়া তুমি তো বুলেট ট্রেনের মতো চলো, যে বেশি দিন লাগবে না, কিন্তু এত রোমান্স করতে পারো আমার তো জানাই ছিল না। দুষ্ট ছেলে কোথাকার, চুপ থাকো, অ্যাক্সিডেন্ট ছিল। সবকিছু শুধু তোমার সাথেই অ্যাক্সিডেন্ট ঘটে, আমার সাথে তো কই অ্যাক্সিডেন্ট করতে পারে? আপনার সাথে কথা বলুন, আমি একটু ওদিক থেকে আসি। আরে আফরোজা দাঁড়াও, আমি ভাবছি তুমি আমার ছোট শালি হবে। এখন দেখা না তুমি আমার উল্টো ভাবি হবে। তবে আমার ভাইয়ের সাথে কিন্তু অনেক সুন্দর মানিয়েছে তোমার দুজনকে। এই আপনি ওনার সাথে একটু দুষ্টুমি করে বলে দিলাম। নিজের কথা বলছিস কি সেটাই করণের? অন্যের পিছনে মাথা না ঘামিয়ে কথাটা ভুলে চলে গেলাম। ড্রয়িং রুমে আমিও সবার পাশে সোফায় বসে আছি। আব্বু হুট করে আমার বিয়ের কথাটা বলে ফেলে। তো তুই নাকি আমার পছন্দ, আমার দুই ছেলের সাথে বিয়ে দিতে চাই। তা দেওয়া যায়, কিন্তু তো আফরোজা এখনো ছোট। ভাইজান, আপনি কিন্তু ভুলে গেছেন আপনার দুই মেয়ের থেকে এক মেয়ের আমার ছেলের বউ করবেন। বড়টা প্রেম করে, তার জন্য বড়টাকে তার প্রেমিকের সাথে বিয়ে দিচ্ছেন, এটা ঠিক আছে, কিন্তু ছবিটা দিয়ে আমার ছেলের সাথেই হবে। তার জন্য কোনো ছেলের সাথে বিয়ে ঠিক করার কথা ভাববেন না, বিষয়টা ভালো হবে না। বন্ধু, আগে আমরা একটার বিয়ে দেই, তারপর অন্যটা চিন্তা করব। দেখিস না আমার পাগল জীবনটা এখানে আছে। বেশি কিছু বললে ঠিক পরে এসব নিয়ে ভাবা যাবে। ঠিক আছে। আবির আর আরফানের বিয়ে ঠিক হয়ে গেল। মাঝখান থেকে আমার বিয়েটাই বেঁচতে গেল। বিয়ের তারিখ সবকিছু ঠিক করে বাড়িতে চলে আসলাম। আমরা সবাই ড্রয়িং রুমে বসে আছে। সোফায় আমার সময় আব্বু বলল, আমার একটা বন্ধু আছে, তার একটা মেয়ে আছে, তার সাথে আকাশের বিয়ে দিলে কেমন হয়? হ্যাঁ, ভালোই হবে, কারণ ওরা তো দুই মেয়েকে একসাথে বিয়ে দিবে না, আর আমাদেরও দুই ছেলেটার সাথে বিয়ে দিতে হবে। তাই দেখো অন্য কোথাও মেয়ে দেখতে হই। এমনি মাথা রাখছিল। তারপর আবার এসব কথা শুনে আমার মাথাটা গেল খারাপ হয়ে। রাগি মাথায় বললাম, আমার এসব কিছু ভালো লাগছে না, এসব বিয়ে বন্ধ করো। এইসব বিয়ের কথা সবাই বন্ধ করো, সবাই খেতে চলো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। এইসব বিয়ের কথা পরে ভাবা যাবে। আমার কথা মতো ডাইনিং টেবিলে বসে খাবার খেয়ে নিজের রুমে চলে গেলাম। যে শুয়ে আছে আর ভাবছে আজকের কথা মনে মনে। জিদ চলে আসলো, বিয়ে করলো ওই মেয়েকেই বিয়ে করব, না হলে বিয়ে করব না। কালকে দেখা যাক কি হয়। মাথায় একটা দুষ্ট প্ল্যান চলে আসছে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। আজকে আমি আপুর সাথে ঘুমাবো বলে আপুর রুমে চলে আসছি, কিন্তু আপুর রুমে এসে পড়লাম আরেক ঝামেলায়। তার বিয়ে ঠিক হয়েছে, সে কি খুশি! নিজেই ঘুমাচ্ছে না, আমাকেও ঘুমাতে দেয় না। এবার আমি রাগের মাথায় বলে ফেললাম, নিজেও ঘুমাও, নাহলে আমাকে ঘুমাতে দাও। তোকে আবার ঘুমাতে কোন সময় বারণ করলাম? তুই ঘুমিয়ে যা। আমি কি তোর জন্য বসে আছি নাকি? তোর দুলাভাই কল করছে, তার সাথে একটু কথা বলতেছি। তুই ছোট বোন হয়ে কি করছিস? ঘুমিয়ে যা। পাকা 1 ঘন্টা ধরে আমার সাথে আজাইরা প্যাচাল করে দুলাভাই কল করছে বলে আমাকে পর করে দিল। কিছু না বলে অন্যদিকে ঘুরে ঘুমিয়ে পড়লাম। মর্নিংয়ের ফজরের আজান শুনে ঘুম ভেঙে গেল। উঠে অজু করে নামাজ পড়ে নিলাম। নিচে গিয়ে দেখি আম্মু, বড় আম্মু সবাই একসাথে কিচেনে নাস্তা বানাইতেছে। আমি চুপচাপ টেবিলে বসে আছি। এর মাঝে বড় আম্মু বলল, কি ব্যাপার, আজকে আফরোজা মামুনি চুপচাপ বসে আছো কেন?
অমনি বড় আম্মু আমাকে নাস্তা দাও, আজকে একটু আগে ভার্সিটি যেতে হবে। এই নাও নাস্তা, খেয়ে তারপর কিন্তু যাবে। নাস্তা শেষ করে চলে গেলাম। উপরে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলাম ভার্সিটিতে। যেহেতু আজকে আগে ভাগে আসছি, তাই এখনও ফ্রেন্ডরা কেউ আসে নাই। আমি চুপি চুপি চলে গেলাম আকাশের রুমে, যে টেবিলের ওপর একটা লেটার রাখলাম। যখনই বের হতে যাব, তখনই পেছন থেকে কেউ হাতটা ধরে টান দিল। পেছনে তাকিয়ে তো আমি সেই লেভেলের অবাক। অন্যদিকে কালকে কিছু হয়নি, ভুলে গিয়েছিলাম, তাই আজকে তাড়াতাড়ি আসছে যাতে ফাইলগুলো আগে দেখে রাখতে পারে ঠিক আছে কিনা। হঠাৎই মনে হলো কি আমার রুম আসতেছে, তাই লুকিয়েছিলাম। কে যখনই টেবিলের উপর কিছু একটা রেখে যেতে যাবে, তখনই তার হাতটা ধরে টান দিলাম। যদিও বা এখনো মুখ দেখাতে পারি নাই, কারণ মুখের সামনে লম্বা করে ঘোমটা দেওয়া আছে। আমি বললাম, কে তুমি, আর আমার রুমে কি করো? মনে মনে আল্লাহকে ডাকতাছি, ও আল্লাহ, এই লোকটার সামনে পড়তে হলো আমাকে। এতদিন তো ঠিকই বেঁচে গিয়েছিলাম, আজকে কিভাবে ধরা পড়ে গেলাম? মাথা থেকে ঘন্টা সরালে দেখে চিনে ফেলবে। তুমি যেই হও না কেন, মাথা থেকে কাপড় সরাও, নাহলে কিন্তু ফল ভালো হবে না। কোনো মতে আকাশ স্যারের হাত থেকে নিজের হাত ছোটার ইচ্ছায় ব্যাকার চেষ্টা করে যাচ্ছি, কারণ এই লোকটা এত শক্ত করে ধরেছে যে না পারছি সরাতে, না পারছি একটু দূরে দাঁড়াতে। এমনভাবে ছোটাছুটি করছে, না পেরে দেওয়ালের সাথে দুজনে দাঁড়িয়ে আছে। মেয়েটি দেওয়ালের সাথে, আমি তার সামনে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে গোটা সরিয়ে আমি যদিও অবাক হই নাই, কারণ আগে থেকে জানতাম এই মেয়েটা কে হতে পারে। আফরোজা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, আমাকে চুপ করে আছে বলে চোখ খুলল। আমি মাথা উঁচু করে স্যারের দিকে তাকিয়ে আছি, কোনো কথা বের হচ্ছে না মুখ দিয়ে, হয়তো বা ভয় নয়তো লজ্জা পেয়ে। আমাকে চুপ করে থাকতে দেখে স্যার বলল, এই যে আমার বাবুর আম্মু, এখন চুপ করে আছো কেন? তুমি হয়তো ভাবছো আমি অবাক হইনি। মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিলাম। কেন? আমি আগে থেকে জানতাম যে আমাকে লেটার দেয় সে মেয়েটার কেউ না তুমি। এখন ভাবছো হয়তো কি করে? এটা জানলাম কারণ ওই দিন গাড়িতে তোমার লেখার সাথে লেটার লেখা মেরে নেয়। তাহলে আমি বুঝলাম কি করে? সত্যি আমি স্যারের কথা শুনে অনেক বেশি অবাক হইতেছি। কিভাবে বুঝলো এই লোকটা? এতদিন এখানে সিসি ক্যামেরা ছিল না, বাট দুদিন যা বলছি সিসি ক্যামেরা আছে। আমি যথেষ্ট পরিমাণে নিজের মুখ ঢেকে আসি, সিসি ক্যামেরা তো ধরা পড়ার কথা না। আর দীপ্তির চাচাও দেখছিল, এতদিন কিন্তু কিছুই বলে নাই, তাহলে বুঝলো কি করে? এত ভাবার কিছুই নেই, আমি বলছি কি করে বুঝলাম। তুমি হয়তো ভুলে গেছো, একদিন তুমি অজ্ঞান হওয়ার জন্য আমার বাসায় আমি গিয়েছিলাম, এমনকি আমার রুমে গিয়েছিলাম তোমাকে রাখার জন্য। ওই দিনে আমি তোমার ঘরে দেওয়ানোর মধ্যে কিছু ক্যাপিটাল লেখা দেখতে পাই। সেটা এমন ছিল, AKBAABAMTUAREBAAM। ঠিক বললাম তো? এতক্ষণ চুপ ছিলাম, এখন বলেই ফেললাম। এই লেখা দেখে কি এমন বুঝলেন যে আমাকে ধরে ফেললেন? একে হচ্ছে আকাশ খান, বে হচ্ছে বাবু, এবি হচ্ছে আব্বু, এম হচ্ছে আমার ফুল বাক্যটা হচ্ছে আকাশ খান। আকাশ খান বাবুর আব্বু আমার, আর তারপর যা লিখেছ সেটা হচ্ছে তোমার বাবুর আম্মু। ঠিক বলছে তো? হা হা হা, একটু হেসে কথা বললাম। স্যারের কথা শুনে পুরোপুরি লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। এই ব্যাটার মাথার এত বুদ্ধি আছে, আগে জানতাম না। আমার এতদিনের সাজানো প্ল্যান সব ধরে ফেললো। মনে মনে বলছি, বাবুর আম্মু কেমন আছো? আজকে আমার লেটার কি লিখেছ দেখি। তা বাবুর আম্মু কেমন আছো? আজকে আমার লেটার কি লিখেছ দেখি। কথাটা বলে টেবিলের ওপর থেকে লেটারটা নিয়ে যখনই পড়তে শুরু করব, এমন সময় আফরোজা পালানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। আমি তার হাতটা শক্তভাবে ধরে পড়লাম আর বললাম, এখান থেকে এক পা যেতে চেষ্টা করেছ, তাহলে তোমার কপালে দুঃখ শনি সবই আছে। চুপ করে এখানে বসো। আর আমি এটা পড়তে শুরু করলাম। প্রিয় বাবুর আব্বু, কেমন আছো? আশা করি ভালো আছো, কিন্তু বাবুর আম্মু ভালো নাই। বাবুর আম্মুর তো খোঁজ খবর নিতে পারো না? বাহ, এখনও ধরতেই পারছো না নাকি? কে আমি?
তবে চিন্তার কিছু নাই, বাবুর আম্মু তোমাকে দূর থেকে ভালোবেসে যাবে। অন্য কোনো মেয়ের দিকে তাকালে খবর আছে তোমার একটা মিষ্টি আছে, তাই অন্যদিকে তাকাবে না। আর আজকে অল্প কথা বলেই শেষ করলাম, বাকিটা গল্প তোই রয়ে গেল। এটি তোমার বাবুর আম্মু। লেটার পরে শেষ করে আফরোজার দিকে তাকিয়ে আছে আর বলছে, তা অপরাধ না, কিন্তু সময় বুঝে করতে হয় কাজ। আমি তোমার থেকে অনেক বড়, বুঝলে? তাই সব চিন্তা ভাবনা মন থেকে ছেড়ে ফেলে দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও। অনেকক্ষণ ধরে একই লেকচার শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি। এবার সোজাসুজি বলে দিলাম, আপনার এই ফালতু লেকচার শুনতে আমার একদম ভালো লাগে না। আমার আপনাকে ভালো লাগে, আপনাকে আমার বাবুর আব্বু বানাবো। বেশি বেশি কথা বলে টাইম নষ্ট করব না। আপনার যা ইচ্ছা তাই করেন। তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে রাখতে গিয়ে কথা বলো? শুধু তোরই রাখতে খাচ্ছিস, এর থেকে অনেক বেশি কিছু করতে পারি। আমি চোখ টিপে মেরে কথাটা বললাম। ঠাস করে একটা চড় দেবো না, তখন সোজা হয়ে যাবে। একটা চড় দিলে এখন আম্মু বলে কান্না করে। সে আবার প্রেম করতে আসছে। আগে বয়সে বড় হও, তারপর উল্টো উল্টে চিন্তা করবে। দেখুন স্যার, আমি যথেষ্ট বড় হয়েছি, এত ছোট না। আজকে বিয়ে দিলে কালকে বাবুর আম্মু হয়ে যাব। ও সরি, আপনার বাবুর আম্মু। আমি আবার অন্য কারো হতে চাই না, শুধুমাত্র আপনার বাবুর আম্মু ছাড়া। বিয়ে করলে আপনাকেই করব, না হলে করব না। দিস ইজ ফাইনাল ডিসিশন। তুমি কি আমার রুম থেকে যাবে, নাকি তোমাদের ব্যবস্থা নিতে হবে? না স্যার, যাচ্ছি আমি, কিন্তু স্যার একটা কথা বলতে হচ্ছে। আপনি অনেক বেশি আনরোম্যান্টিক। প্রথমবার বাবুর আম্মুর সাথে দেখা হলো, কোথায় জড়িয়ে ধরবেন তা না করে বকাবকি করে তাড়িয়ে দিচ্ছেন। কথাটা বলে দিলাম একদর, কারণ জানি এখানে থাকলে আজকে আমার কপালে শনি আছে। আফরোজের কথা শুনে আমি ঠাই দাঁড়িয়ে রইলাম। মেয়েটার কি মাথায় সমস্যা আছে নাকি? পাগল, মাথায় সমস্যা থাকলে আগে তো জানতেই পারতাম। ওর ফ্যামিলি থেকে তো কেবল বললো না, জানাই হলো না। এই বিষয়ে একটা কথা বলতে হবে একজনের সাথে। একজনকে কল দিলাম, দিয়ে দেখা করতে বললাম। বিকেলে দেখা করতে বললাম কফি হাউসে, তারপর ক্লাসে চলে গেলাম। সব ক্লাস করলাম। ক্লাস ছুটি হওয়ার পর বিকেলে চলে গেলাম কফি হাউসে। যে প্রথমে সালাম দিলাম, তারপর পাকা 1 ঘন্টা তার সাথে গল্প করলাম। পরে সেখান থেকে বিদায় নিয়ে বাড়ি চলে গেলাম। বাড়িতে গিয়ে সবাইকে বললাম, প্রথমে আব্বু আম্মুকে বললাম, কালকে আমার বিয়ে, তোমরা সব কিছু আয়োজন করো আজকের মধ্যে। আকাশ, শোন বাবা, বিয়ে করলে বিয়ে হয় না, এটা সারা জীবনের বিষয়। কার সাথে বিয়ে করছি সেটা অন্তত বল। আব্বু আম্মুকে কার সাথে বিয়ে হয়েছে সবকিছু বললাম, কিন্তু বাকি সবার কাছ থেকে বিষয়টা গোপন রাখার কথাই বললাম। আমাদের কথার মাঝে আবির চলে আসলো আর বলল, তোর মাথায় কি কি ঠিক আছে কি? কাকে বিয়ে করছিস অন্তত সেটা বল। সময় হলে সবকিছু দেখতে পাবে, এখন একটু চুপ থাক। আগে বিয়ে হওয়ার কথা ছিল, সেখানে তোর বিয়েতে আগে হচ্ছে, এত আমি খুশি হয়েছি। তবে মেয়েটা যদি তোর বাবুর আম্মু হতো তাহলে আরও বেশি খুশি হতাম। যা করছিস ভালোভাবে ভেবেচিন্তে কর, বিয়েটা সারা জীবনের জন্য। আবিরের কথা শুনে আবিরকে বললাম, আমার ভাই দেখি বড় হয়ে গেছে অনেক, এখন আমার থেকে ভালো লেকচার দিতে শুরু করেছে। রাজনীতি করতে করতে লেকচার দিতে হয়ে গেলে? ভাইয়াকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানালাম আর গল্প করতে শুরু করলাম। বাড়িতে কিভাবে সাজাবো, কোন জায়গায় কি করব, সব কিছু ঠিক করে নিতেছি, যেহেতু আমাদের হাতে সময় কম। আফরোজের রুমে গিয়ে বললাম, আজকে তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা বলো? অথচ তুমি কি আমাকে বিশ্বাস করো? আমার সিদ্ধান্ত তোমার জন্য ঠিক মনে করো? আব্বু, আমি মনে করি তুমি আমার জন্য যা সিদ্ধান্ত নিবে তা ঠিক, আর আমার সব সময় ভালোই চাইবে তুমি। কোনো বাবা তার মেয়ের জন্য খারাপ হতে পারে না। তুমি আমার জন্য সবসময় ভালোই চাও, এটা আমি জানি। তোমার সিদ্ধান্ত সবসময় ঠিক। এবার তুমি যা বলতে চাও নির্ভয়ে বলো। তাহলে শুনো মা, আমার এক ঘনিষ্ঠ বন্ধু আছে, তার ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছি আগামীকাল। আমি জানি তুমি আমার কথাতে না বলবে না, হ্যাঁ বলবে। সেই ভরসায় আমি তাদেরকে কথা দিয়েছি। এখন তুমি বলো, আমি কি ভুল কিছু করেছি? আব্বুর কথা শুনে পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। মনে হয়
কি বলবো না বলবো কিছুই বুঝতে পারছি না। চোখ দিয়ে অনবরত পানি পড়ে যাচ্ছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কিছুই প্রকাশ করতে পারবো না বলেই মনে হচ্ছে। তাও কোনো মতে বললাম, না তুমি ঠিকই করেছো। কথাটা বলে চলে গেলাম। আমি জানি না তুই এখন কষ্ট পাচ্ছিস ভিতর থেকে অনেক বেশি, কিন্তু বিশ্বাস করবা আমি তো এজন্যই ভালোই করেছি যা করেছি। যদি তোর ভালো না হয় সে বিষয়টা আমি দেখতেছি। এখন আমি কিছুই বলবো না কার সাথে বিয়ে ঠিক হয়েছে না হয়েছে, তুই নিজের চোখে দেখে। আমি জানি যে অনেক খুশি, বেশি একটু চেষ্টা কর পাবে, কিন্তু পরে যখন খুশি হবি সেই মুখটা আগে আমি দেখব। কথাটা বলে নিজের রুমে চলে গেলাম।